হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওটি অ্যাটমিক নিউক্লিয়াস চ্যাপ্টারের ভিডিও নাম্বার 2। আমাদের যে প্রথম ভিডিও ছিল সেখানে আমরা অ্যাটমিক নিউক্লিয়াসের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। একই রকমভাবে আজকের এই ভিডিওতে আমরা পারমাণবিক নিউক্লিয়াস অধ্যায়ের একটি খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো আমাদের নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স, সেটা নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা যেই বিষয়গুলো আলোচনা করব সেটা মোটামুটি আমাদের এই যে নিউক্লিয়ার ফোর্স তার আশেপাশেই রিভলভ করবে। তাহলে তোমরা যদি নিউক্লিয়ার ফোর্স এই বিষয়টিকে ভালো করে শিখতে চাও এবং এর বিভিন্ন যে প্রপার্টিগুলো সেগুলো ভালো করে বুঝতে চাও, আজকের এই ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখবে। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি এবং আমরা দেখে নিই যে আমাদের নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স সম্পর্কে কী কী জানার আছে। তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখান থেকে তোমরা বিভিন্ন নলেজেবল কন্টেন্ট রেগুলারলি পেতে থাকবে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের আজকের এই ভিডিওতে আমরা তাহলে আলোচনা করব নিউক্লিয়ার ফোর্স নিয়ে। তাহলে আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা এখানে আলোচনা করব নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল নিয়ে। এবার এই যে নিউক্লিয়ার ফোর্স সেই বিষয়টি কি সেটার মধ্যে আসার আগে চলো আমরা একটু বিষয় বুঝি। যে আমরা আমাদের যে লাস্ট ভিডিও ছিল সেখানে আমরা কি দেখলাম, যে আমাদের যে একটি পরমাণু, সেই পরমাণুর মধ্যে কি থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে একটি নিউক্লিয়াস, তাই তো? এবং সেই নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথগুলোতে আমাদের যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এবার এই যে আমাদের পরমাণু, তার যে নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি থাকে হলো প্রোটন আর নিউট্রন। আর এখানে কি হয়, এখানে আমাদের ইলেকট্রনগুলো ঘুরতে থাকে বিভিন্ন কক্ষপথে। এবার আমাদের যে ইলেকট্রন এবং প্রোটন, তাদের চার্জ কি হয়, তাদের যে চার্জের মান সেটা একই হয়, কিন্তু এদের যে প্রকৃতি সেটা আলাদা আলাদা হয়। প্রোটন হয় পজিটিভ এবং আমাদের যে ইলেকট্রন সেটা হয় নেগেটিভ, তাই তো? এবং এদের চার্জের মান কত হয়? এদের চার্জের মান হয় হলো 1.6 × 10⁻⁹ কুলম্ব। ইলেকট্রনের ক্ষেত্রে এটা নেগেটিভ এবং প্রোটনের ক্ষেত্রে এটা পজিটিভ। এবার এই ইলেকট্রন এবং প্রোটন এরা কি থাকে, একটি পরমাণুর মধ্যে মোট প্রোটনের সংখ্যা এবং একটি পরমাণুর মধ্যে মোট ইলেকট্রনের সংখ্যা এটা সবসময় সমান হয়। তার জন্য আমাদের যে পরমাণুটি সেটা একটি নিস্তড়িত পরমাণু হয়, কারণ আমাদের নিউট্রনের কোনো রকম আধান থাকে না। এবার এই বিষয়টি তো আমরা বুঝলাম, কিন্তু দেখো আমাদের যে এই নিউক্লিয়াসের মধ্যে কারা থাকছে? নিউক্লিয়াসের মধ্যে থাকছে প্রোটন এবং নিউট্রন। এবার আমি কি বললাম, আমাদের যে প্রোটনগুলো সেগুলোর আধান হলো পজিটিভ এবং নিউট্রনের আধান হলো 0। তাহলে এই ক্ষেত্রে আমাদের যখন অনেকগুলো প্রোটন একসঙ্গে থাকবে সেই ক্ষেত্রে কি হবে, তাদের মধ্যে একটি কুলম্বীয় বিকর্ষণ বল কাজ করবে। কারণ আমরা কুলম্বের সূত্র থেকে কি জানি, যে আমাদের যদি দুটি আধান থাকে, এই ধরনের দুটি আধান আছে Q1 এবং Q2, তাহলে এদের মধ্যে একটি কুলম্বীয় আকর্ষণ বল কাজ করে। সেটা কি হয়, সেটা হয় K(Q1 Q2/r²), তাই তো? যেখানে আর কি, আর হলো এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই যে আমাদের এই একটি বল, এই কুলম্বীয় বল, সেটা আমাদের দুটো আধানের মধ্যে কাজ করে। এবার আধান দুটোর প্রকৃতি যদি একই রকমের হয়, অর্থাৎ দুটাই যদি পজিটিভ বা দুটাই যদি নেগেটিভ হয়, তাহলে এই বলটি কীরকম হয়, সেটা হয় বিকর্ষণ। এবং এক্ষেত্রে আধান দুটির প্রকৃতি যদি আলাদা হয়, অর্থাৎ একটি পজিটিভ এবং আরেকটি নেগেটিভ, সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আকর্ষণ বল হয়। কিন্তু দেখো আমাদের নিউক্লিয়াসের মধ্যে কি থাকছে, নিউক্লিয়াসের মধ্যে থাকছে শুধুমাত্র প্রোটন। নিউট্রনগুলোও থাকছে, কিন্তু নিউট্রনের তো কোনো রকম আধান নেই। তাহলে অনেকগুলো প্রোটন যখন কাছাকাছি থাকবে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের যে প্রোটনগুলো সবার তো আধান একই, কারণ সবার আধানের মানও একই এবং সবার আধান হচ্ছে পজিটিভ। তাহলে তারা কি করবে, তারা একে অপরকে বিকর্ষণ করবে। তাহলে এই বিকর্ষণের জন্য কিন্তু আমাদের এই যে নিউক্লিয়াস সেটা স্থায়ী হতে পারবে না। আর এই যে নিউট্রনগুলোই বা কেন নিউক্লিয়াসের মধ্যে থাকবে, তাই তো? তাহলে এখানে একটি প্রবলেম সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে এই কোয়েশ্চেনটি, সেই কোয়েশ্চেনটির আনসারই লুকিয়ে আছে নিউক্লিয়ার ফোর্সের মধ্যে। তাহলে নিউক্লিয়ার ফোর্স বিষয়টি কি? দেখো এই ক্ষেত্রে আমাদের যে পরমাণুর নিউক্লিয়াস, সেখানে আমাদের প্রোটন এবং নিউট্রন এদের মধ্যে কিছু ইন্টারাকশান হয়, ঠিক আছে? এদের মধ্যে কিছু আন্তঃক্রিয়া বা ইন্টারাকশান হওয়ার ফলে এদের মধ্যে একটি আকর্ষণ বলের সৃষ্টি হয়। এবং সেই যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের জন্য কি হয়, আমাদের যে নিউক্লিয়াসটি স্থায়ী হয়। অর্থাৎ আমি কি বললাম, এই ক্ষেত্রে আমাদের প্রোটন এবং নিউট্রনগুলোর মধ্যে কিছু ইন্টারাকশানের ফলে এই ক্ষেত্রে আমাদের এই যে প্রোটন এবং নিউট্রনগুলো একটি আকর্ষণ বলের দ্বারা নিউক্লিয়াসের মধ্যে স্টেবল হয়। সেই যে আকর্ষণ বল সেটাকেই আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি নিউক্লিয়ার ফোর্স বা
নিউক্লিয় বল। এবার দেখো এই যে আমাদের নিউক্লিয় ফোর্স সেটা কার কার মধ্যে কাজ করে, সেটা কি প্রোটন আর নিউট্রনের মধ্যে কাজ করে, নাকি দুটো প্রোটনের মধ্যে কাজ করে, নাকি দুটো নিউট্রনের মধ্যে কাজ করে? দেখো আমাদের যে এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের যে এই প্রোটন এবং নিউট্রন থাকে, এদেরকে একসঙ্গে আমরা কি বলি, এদেরকে একসঙ্গে আমরা বলি নিউক্লিয়ন। ওকে, তাহলে এই যে প্রোটন এবং নিউট্রন এদেরকে আমরা একসঙ্গে বলি নিউক্লিয়ন। এবার তোমাদের মনে রাখতে হবে এই যে আমাদের নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল সেটা কিন্তু নিউক্লিয়নগুলোর মধ্যে কাজ করে। অর্থাৎ আমাদের নিউক্লিয় ফোর্স সেটা দুটো প্রোটনের মধ্যেও কাজ করতে পারে, আমাদের নিউক্লিয় ফোর্স সেটা প্রোটন এবং নিউট্রনের মধ্যেও কাজ করতে পারে, এবং আমাদের নিউক্লিয়ার ফোর্স সেটা দুটো নিউট্রনের মধ্যেও কাজ করতে পারে। তাহলে এইভাবে করে দেখো, দুটো প্রোটন যদি একে অপরকে আকর্ষণ করে, একটা প্রোটন আর একটা নিউট্রনকে যদি আকর্ষণ করে, একটা নিউট্রন আরেকটা নিউট্রনকে যদি আকর্ষণ করে, এই সমস্ত আকর্ষণ বলের জন্য আমাদের যে এই নিউক্লিয়াসটি কিন্তু স্থায়ী হয়। এবার এই যে নিউক্লিয় বল, সেই বলটি কি জিনিস সেটা তো আমরা বুঝতে পারলাম যে এটা কি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাট্রাকটিভ ফোর্স, যার জন্য কি হচ্ছে, ডিউ টু দ্যাট আমাদের যে এই নিউক্লিয়াসটি স্টেবল হচ্ছে। এবার এই যে আমাদের নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স, তার কিছু প্রপার্টি সম্পর্কে এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে। তাহলে আই হোপ যে তোমরা এই বিষয়গুলো বুঝে গেছো। তাহলে আমি এই বিষয়গুলো মুছে দিয়ে এবার একটু আমাদের যে এই নিউক্লিয়ার ফোর্স তার কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব, এবং এই যে প্রপার্টিগুলো সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু প্রপার্টি, যেগুলো তোমাদের জানতে হবে। তাহলে এবার আমরা কি আলোচনা করব, এবার আমরা নিউক্লিয়ার ফোর্সের যে বিভিন্ন প্রপার্টি, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে প্রপার্টিস অফ নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, তাহলে এখন আমরা প্রপার্টিস অফ নিউক্লিয়ার ফোর্স নিয়ে এখানে আলোচনা করব। দেখো ফার্স্ট অ্যান্ড সব থেকে ইজি যে এখানে প্রপার্টি যেটা তোমাদের মনে রাখতে হবে, আমাদের যে এই নিউক্লিয়ার ফোর্স সেটা কীরকম ফোর্স, সেটা হলো একটি অ্যাট্রাকশন ফোর্স। ওকে, তাহলে আমাদের এই নিউক্লিয়ার ফোর্স সেটা কি, সেটা একটি অ্যাট্রাকশন ফোর্স। আমরা যখন নিউক্লিয় বলের কথা বলবো সেটাকে আমরা একটি আকর্ষণ বল হিসেবেই বোঝাবো। ঠিক আছে, তাহলে আমাদের যে নিউক্লিয় বল সেটা কি, সেটা হলো একটি আকর্ষণ বল। কিন্তু দেখো এখনই আমি বললাম যে এটাকে আমরা আকর্ষণ বল হিসেবেই বোঝাবো, তার মানে এটা কি বিকর্ষণ হিসেবেও কাজ করতে পারে? হ্যাঁ, একটি সময় আছে যখন কিনা এটা একটি বিকর্ষণের ধর্ম দেখাতে পারে, কিন্তু সেটাকে আমরা নিউক্লিয় বল বলছি না, মানে সেটা নিউক্লিয় বলই, কিন্তু আমরা নিউক্লিয় বলকে সবসময় অ্যাট্রাকশন ফোর্স হিসেবেই বলবো। কিন্তু নিউক্লিয় বল একটি পার্টিকুলার সময়ে কি করতে পারে, একটু বিকর্ষণ বল হিসেবেও কাজ করতে পারে। সেটা কখন, সেটা আমি তোমাদের একটু পর বলছি। কিন্তু আমাদের যদি কেউ জিজ্ঞেস করে নিউক্লিয়ার ফোর্স কি, সেটা কি আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল, তোমরা মনে রাখবে যে নিউক্লিয়ার ফোর্স সেটা কি, সেটা সবসময় একটি আকর্ষণ বল। ওকে, তাহলে আমাদের নিউক্লিয়ার ফোর্স কি, সেটা একটি অ্যাট্রাকশন ফোর্স, সেটা কখনো রিপালসিভ হয় না। যেটা রিপালসিভ হয় সেটা আমি তোমাদের বলছি সেটা কখন আর কিভাবে হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটি অ্যাট্রাকশন ফোর্স। সেকেন্ড কি, আমাদের যে এই নিউক্লিয়ার ফোর্স সেটা কার কার মধ্যে কাজ করে, সেটা কি আমাদের প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে কাজ করে, নিউট্রন এবং ইলেকট্রনের মধ্যে কাজ করে? না, সেটা কোথায় কাজ করে, সেটা নিউক্লিয়াসের ভেতরে বিভিন্ন যে নিউক্লিয়নগুলো, সেই নিউক্লিয়নগুলোর মধ্যে কাজ করে। অর্থাৎ আমাদের এই নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্স সেটা দুটো প্রোটনের মধ্যে হতে পারে, দুটো নিউট্রনের মধ্যে হতে পারে, বা একটি প্রোটন এবং একটি নিউট্রনের মধ্যে হতে পারে। এবং এই যে অ্যাট্রাকশন ফোর্স, এর জন্য কি হচ্ছে, আমাদের যে এই নিউক্লিয়াসটি সেটা স্টেবল হচ্ছে। থার্ড কি, থার্ড দেখো আমাদের যে এই নিউক্লিয়ার ফোর্স সেটাকে কিন্তু আমরা যে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন বা আমাদের যে কুলম্বস ল, যেটা দিয়ে আমরা দুটো আধানের মধ্যে আকর্ষণ বল বোঝাই, এবং নিউটনস ল অফ গ্র্যাভিটেশন দিয়ে আমরা দুটো পার্টিকেল, তাদের যদি মাস থাকে তাদের মধ্যে আকর্ষণ বল বোঝাই। এই দুটো ল দিয়েই কিন্তু আমাদের যে এই নিউক্লিয়ার ফোর্স সেটাকে এক্সপ্লেন করা যায় না। তাহলে আমাদের যদি কোয়েশ্চেন আসে আমরা কি নিউটনস ল অফ গ্র্যাভিটেশন দিয়ে আমাদের নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বলকে এক্সপ্লেন করতে পারি? আমরা কিন্তু এটা এক্সপ্লেন করতে পারি না। সিমিলারলি আমরা কুলম্বস ল দিয়েও এক্সপ্লেন করতে পারি না। আচ্ছা, এখনই আমি কুলম্বস ল এর কথা বলেছিলাম, সেখানে আমি কি দেখাচ্ছিলাম যে দুটো প্রোটনের মধ্যে যে বিকর্ষণ বল হচ্ছে সেটা তো দুটো আধানের জন্য হচ্ছে, সেটা আমরা কুলম্ব ল দিয়ে বোঝাচ্ছিলাম। কিন্তু এই যে নিউক্লিয়ার ফোর্স সেটা কিন্তু আমরা কুলম্ব ল দিয়ে এক্সপ্লেন করতে পারি না। আমাদের সেই আকর্ষণ বলটি ছিল, সেটাকে তো আমাদের ওভারকাম করতে হবে। সেটার জন্য কে আসছে, সেটার জন্য আসছে হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। এই নিউক্লিয়ার ফোর্সকে কিন্তু আমরা কুলম্বের যে ল সেটা দিয়ে এক্সপ্লেন করতে পারি না। এবার নেক্সট আমাদের আরেকটি কথা আসছে যে আমাদের যে এই নিউক্লিয়ার ফোর্স সেটা তো অ্যাট্রাকশন ফোর্স, তাই কি না? তাহলে এটা যদি একটি অ্যাট্রাকশন ফোর্স হয়, তাহলে এর এফেক্ট হিসেবে আমাদের যে প্রোটন নিউট্রনগুলো তারা একে অপরের উপর ঢুকে যাচ্ছে না কেন? মানে এই ক্ষেত্রেও বা আমাদের যে নিউক্লিয়াসটি সেটা কেন স্থায়ী হচ্ছে? কারণ আমাদের যে এই নিউক্লিয়ার ফোর্স সেটা তো একটি অ্যাট্রাকশন ফোর্স। তাহলে কেউ যদি কাউকে টানে তাহলে তো তাদের একটা আরেকটার সঙ্গে ওভারল্যাপ হয়ে যাওয়া উচিত, তাহলে তারা ওভারল্যাপ
হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমাদের যে নিউক্লিয়ার ফোর্স সেটা একটি আমাদের এই ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্স হলো, এর যে কোরটি কি সেটা কিন্তু আমাদের এর কোর রিজন হচ্ছে একটি এই ক্ষেত্রে রিপালশন ফোর্স বা বিকর্ষণ বল, তাই না? কারণ এই ক্ষেত্রে আমাদের যে কুলম্বের বিকর্ষণ বল সেটা কি করছে, এটাকে আলাদা করার চেষ্টা করছে এবং নিউক্লিয়ার ফোর্স সেটাকে একসঙ্গে রাখার চেষ্টা করছে। তাহলে এই জন্য কি হচ্ছে, এরা ওভারল্যাপ করে যাচ্ছে না, কারণ সে কি করছে আরেকটি ফোর্সকে এই ক্ষেত্রে ওভারকাম করছে, তাই তো? তাহলে সেই জন্য কি হচ্ছে, এই জাস্ট এটার জন্য যাতে আলাদা না হয়ে যায় সেই কাজ করছে। তারপরে এটা একটা আরেকটাকে কিন্তু ওভারল্যাপ করতে আর হেল্প করবে না। তাহলে এখানে আই হোপ তোমরা এই বিষয়টি বুঝতে পারলে। নেক্সট আমরা যে এই বিষয়টি বুঝবো যে আমাদের যে এই নিউক্লিয়ার ফোর্স সেটা কি স্ট্রং ফোর্স নাকি উইক ফোর্স। দেখো আমরা যদি বিভিন্ন আলাদা আলাদা ফোর্সের সঙ্গে এই নিউক্লিয়ার ফোর্সের এই কম্প্যারিজন করি, দেখা যাবে নিউক্লিয়ার ফোর্স সেটা কি হয়, সেটা খুবই একটি ছোট পাল্লার মধ্যে বা শর্ট রেঞ্জের মধ্যে কাজ করে। এবার এই যে শর্ট রেঞ্জের মধ্যে নিউক্লিয়ার ফোর্সটি কাজ করছে, বিভিন্ন ফোর্সের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে এই নিউক্লিয়ার ফোর্স সেটা কিন্তু এই যে শর্ট রেঞ্জে খুবই একটি স্ট্রং ফোর্স। ওকে, তাহলে শর্ট রেঞ্জে আমাদের কি হচ্ছে, এই নিউক্লিয়ার ফোর্স সেটা খুবই একটি স্ট্রং বা শক্তিশালী ফোর্স। হ্যাঁ, যদি আমরা ডিস্টেন্স ইনক্রিজ করি, রেঞ্জ যদি আমরা ইনক্রিজ করে দিই, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এই নিউক্লিয়ার ফোর্স সেটার কিন্তু আমাদের কি হবে, উইক হতে থাকে। কীরকম বিষয়টি আমি তোমাদের একটু বোঝাই। যে আমাদের যে লাস্ট ভিডিও ছিল, আই হোপ তোমরা সকলেই দেখেছো, আর না দেখলে সেটা অবশ্যই আমি দেখার জন্য সাজেস্ট করব। সেখানে আমি তোমাদের কি বলেছিলাম, আমাদের যে একটি অ্যাটামের রেডিয়াস কি হয়, অ্যাটামের রেডিয়াস প্রায় 10⁻⁻8 সেন্টিমিটার রেঞ্জের হয়। এবং আমাদের যে একটি নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের যে রেঞ্জ হয় সেটা কীরকম হয়, সেটা হয় আমাদের প্রায় 10⁻12 সেন্টিমিটারের কাছাকাছি, তাই তো? আর এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি, দেখো আমরা সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে হলে 100 দিয়ে ডিভাইড করতে হবে, তাই তো? তাহলে এটাকে আমরা বলতে পারি 10⁻14 মিটার। এইরকম আমাদের একটা কি হয়, আমাদের একটা নিউক্লিয়াসের যে রেডিয়াস সেটার রেঞ্জ হয়। এখানে আমাদের তোমাদের বইয়ে এটা ব্যাসার্ধ না বলে ব্যাসও বলা থাকতে পারে। দেখো আমাদের ব্যাস যদি 10⁻14 মিটার রেঞ্জের হয়, তাহলে সেই ক্ষেত্রে ব্যাসার্ধও কী হবে, সেটাও 10⁻14 রেঞ্জেরই হবে, কারণ সেটা তো জাস্ট অর্ধেক, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যে আমাদের নিউক্লিয়াসের যে রেডিয়াস সেটা আমরা দেখতে পাচ্ছি 10⁻14 মিটার। তাহলে এর ভিতরে কি থাকছে, এর ভিতরে তো থাকছে আমাদের যে কোন কণাগুলি, আমাদের প্রোটন এবং নিউট্রনগুলি। তাহলে তাদের মধ্যে যে দূরত্ব সেটা কি হবে, এই যে ডিস্টেন্স তার থেকেও কম রেঞ্জের হবে। তাহলে সেটা অ্যারাউন্ড কি হবে, সেটা অ্যারাউন্ড আমাদের 10⁻15 মিটার এইরকম রেঞ্জের হয় আমাদের একটি প্রোটন এবং একটি নিউট্রনের মধ্যে যে ডিস্টেন্স। ওকে, তাহলে এই যে এই ডিস্টেন্সটি দেখো আমরা, আচ্ছা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা 10⁻15 মিটার, এটাকে আমরা 1 ফার্মিও বলতে পারি, বা এটাকে আমরা 1 ফেমটোমিটারও বলতে পারি। তাহলে আমাদের 10⁻15 মিটার সেটাকে আমরা কি 1 ফার্মি বা 1 ফেমটোমিটার বলতে পারি। তাহলে সেই যে 1 ফার্মি ডিস্টেন্স, সেই 1 ফার্মি ডিস্টেন্স যে খুব একটি শর্ট ডিস্টেন্স, তার মধ্যেই কিন্তু আমাদের কি হয়, এই নিউক্লিয়ার ফোর্সটি কাজ করে। এবং এই নিউক্লিয়ার ফোর্সের যে আমরা খুব বলছি স্ট্রং এবং শক্তিশালী হয়, সেটা কি হয়, এই যে আমাদের 1 ফার্মিমিটার রেঞ্জ, এই রেঞ্জের মধ্যেই কিন্তু এই ফোর্সটি স্ট্রং হয়। আমরা যদি এই ডিস্টেন্সটি ইনক্রিজ করে 2.5 ফার্মিমিটার এর থেকে বেশি রেঞ্জে নিয়ে যাই, সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের যে এই নিউক্লিয়ার ফোর্সটি সেটা কি হয়, সেটা খুবই উইক হয়ে পড়ে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে এই নিউক্লিয়ার ফোর্সটি, তার যে স্ট্রং অ্যাট্রাকশনের ব্যাপারটি ছিল, সেই স্ট্রং ফোর্স কিন্তু এটা আর থাকে না। তাহলে আমাদের যে নিউক্লিয়ার ফোর্স কাজ করছে খুব একটি স্ট্রং ফোর্স হিসেবে, সেটা কি এই যে 1 ফেমটোমিটার বা 1 ফার্মি এই লেভেল অবধি কিন্তু এটা কাজ করতে পারছে। তারপরে আমরা যদি এদের ফার্দার ডিস্টেন্স ইনক্রিজ করি, দেখো 2.5 ফার্মিমিটারের পরে কি দেখা যায়, যে আমাদের যে এই নিউক্লিয়ার ফোর্সটি সেটা আর খুব বেশি স্ট্রং থাকে না। ওকে, এবার আমি তোমাদের শুরুতে একটু বলেছিলাম যে আমাদের এই নিউক্লিয়ার ফোর্স সেটা অনেক সময় একটু রিপালসিভ বা বিকর্ষণ বল হিসেবেও কাজ করতে পারে, কিন্তু সেটাকে আমরা বলেছিলাম যে সেটাকে আমরা কনসিডার করব না। সেটা কখন কাজ করতে পারে, দেখো আমাদের যে এই ডিস্টেন্স, আমাদের যে এই প্রোটন এবং নিউট্রনগুলো আছে, তাদের তো একটি স্টেবল ডিস্টেন্স থাকবে, যেই স্টেবল ডিস্টেন্সে কি হয়, যে এরা কিনা এই নিউক্লিয়ার ফোর্সের জন্য একটা নিউক্লিয়াসের মধ্যে স্টেবল হয়। সেটা আমি কি বলছি, 1 FM এই রেঞ্জের মধ্যে হবে। কিন্তু আমরা যদি এই ডিস্টেন্সটি আরও কমিয়ে দিই, আমরা যদি একটা খুব বেশি কাছে আনার চেষ্টা করি, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের আবার প্রবলেম হবে। কারণ তোমরা দেখবে যে কোনো একটি বিষয় তারা কি হয়, সবসময় একটি পার্টিকুলার ডিস্টেন্সে একটি স্টেবল পজিশনে থাকতে চায়। তাদেরকে যদি আমরা দূরে নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রেও তাদের পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হয়, আবার খুব বেশি কাছে আনলেও পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হয়। আর আমরা কি জানি, কোনো একটা বিষয় সব থেকে বেশি স্টেবল কখন থাকে, যখন তাদের পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হয়, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের এই লেভেলটিতে কি হয়, এই লেভেলটিতে আমাদের যে এই নিউক্লিয়াসটি সেটা স্টেবল হচ্ছে। কিন্তু আমরা যদি এক কাজ করি, যে এর থেকে আমাদের যে নিউক্লিয়নগুলোর মধ্যে ডিস্টেন্স যদি আমরা
আরও রিডিউস করতে চাই সেই ক্ষেত্রে দেখা যায় এই যে নিউক্লিয়ার ফোর্সটি সেটা কিন্তু আর অ্যাট্রাকশন ফোর্স হিসেবে কাজ করে না, সেটা সামটাইম কী করে, সেটা সামটাইম আমাদের রিপালশন ফোর্স বা বিকর্ষণ বল হিসেবে কাজ করে। সেটা কত, আমরা যদি 0.7 FM বা 0.7 ফার্মিমিটার এর থেকে কম রেঞ্জের মধ্যে দেখি সেই ক্ষেত্রে দেখা যায় যে নিউক্লিয়ার ফোর্স অনেক সময় কী করে, অনেক সময় সেটা বিকর্ষণ বল হিসেবেও কাজ করে। তাহলে এই বিষয়টি জাস্ট তোমাদের জানার জন্য, কিন্তু পরীক্ষায় যদি তোমাদের আসলো যে আমাদের নিউক্লিয়ার ফোর্স কীরকম টাইপের ফোর্স, তোমরা কি লিখবে, তোমরা লিখবে হচ্ছে অ্যাট্রাকশন টাইপ অফ ফোর্স। তাহলে আই হোপ যে তোমরা এই যে পুরো প্রপার্টিগুলো সেগুলো বুঝতে পারলে। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা এখানে নিউক্লিয়ার ফোর্স বা আমাদের যে নিউক্লিয় বল সেটা নিয়ে আলোচনা করলাম। আই হোপ এখান থেকে তোমাদের পুরো বিষয়টি ক্লিয়ার হয়েছে। কোনো রকমের ডাউট থাকলে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করবে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।